আসসালামু আলাইকুম। আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশে তুরস্কের ড্রোন কারখানা, চীন পাকিস্তানের যুদ্ধ বিমান নিয়ে নতুন তথ্য। ইনকিলাব কালচারাল সেন্টারে সত্যি কি ৫০ কোটি টাকা লুট হয়েছে? মধ্যপ্রাচ্য জুড়ে হামলা পাল্টা হামলা, ছেড়ে কথা বলবে না ইরান। এবার বিস্তারিত। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে। বগুড়ায় বিমান ঘাঁটির অনুমোদন হয়ে গেছে ইতোমধ্যে। বিমান বাহিনীর বহরে পাকিস্তান ও চীন থেকে নতুন যে যুদ্ধ বিমান আসবে সেটি বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। তুরস্কের সঙ্গে যৌথভাবে যে ড্রোন কারখানা, সেটিও বগুড়ায় হবে। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের বিষয়ে আমার পাগলামি রয়েছে। নিজ এলাকার উন্নয়নে নানা কাজ করেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু বিএনপি করার কারণে এতদিন সেগুলো এমপিও ভুক্ত করা হয়নি। এখন সেগুলো এমপিও ভুক্ত করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, বগুড়ায় নতুন 4টি ইউনিয়ন করেছি। নামকরণ নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে জনগণের চাওয়া অনুযায়ী নতুন নামকরণ করা হয়েছে। বিএনপি সরকার আসার আগ পর্যন্ত বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। সেখানকার মানুষের চাকুরি হয়নি, যাদের চাকুরি ছিল তাদের পদায়ন হয়নি। তাই বগুড়ার উন্নয়নে চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সমান তালে সব জেলার উন্নয়ন হবে। সে আঙ্গিকেই বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করছি। প্রতিমন্ত্রী বলেন, আমাদের সন্তানরা কিছু করলে নানা সমালোচনা হয়। আমার নিজের সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। নানা কথা হবে এবং ব্যবসা বাণিজ্য দেখার জন্য তাকে পদত্যাগ করতে বলেছি। সে পদত্যাগ করেছে। এটার নিউজ হয়নি। এবছরই স্থানীয় সরকার নির্বাচন জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেট রাখা হয়েছে। নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়ন যেমন সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, তেমনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার চ্যালেঞ্জও আছে। সব চ্যালেঞ্জ যেন অতিক্রম করতে পারি, সেজন্য দোয়া চাই। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার থাকবে, সব শ্রেণীর মানুষের মতামত নিয়েই সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরানো আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তিনি বলেন, রায়ে 54টি বিষয় বলা হয়েছে। জুলাই সনদকে প্রাধান্য দিয়ে 54টি বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া এই রায়ে অন্তত 4টি বিষয়ে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আইনমন্ত্রী আরো বলেন, সুপ্রিম কোর্টের রায় এবং জন আকাঙ্ক্ষা সামনে রেখেই রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে। এর আগে এদিন সকালে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই আদেশের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল বলে জানিয়েছেন আইনজীবীরা। 8 জুলাই সন্ধ্যার দিকে আব্দুল্লাহ আল জাবের ও ফাতিমা তাসনিম জুমা ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এরই প্রেক্ষিতে জাবের ও জুমাকে নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের ইনকিলাব কালচারাল সেন্টার এবং হাদির নির্বাচনী তহবিলের প্রায় 50 কোটির মতো টাকা জুমা এবং জাবের মিলে সরিয়ে ফেলে। বাকি সদস্যরা হিসাব চাইলে তারা পদত্যাগের নাটক করে শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর জাবের ও জুমাকে জড়িয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন কোনো মন্তব্য করেননি, বরং আলোচিত মন্তব্যটি শুরুতে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়, যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে। সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে সংবাদ হতো, কিন্তু অনুসন্ধানে এমন মন্তব্য করার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি সাংবাদিক সায়েরের ফেসবুক অ্যাকাউন্টেও এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে সাংবাদিক জুলকারনাইন সায়েরের সাথে যোগাযোগ করলে তিনি রিউমার স্ক্যানারকে জানান এটি ভুয়া। এছাড়া আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়টি অনুসন্ধান করে রিউমার স্ক্যানার টিম। অনুসন্ধানে গুপ্ত টেলিভিশন নামক একটি ফেসবুক পেজ থেকে 8 জুলাই রাত 11:44 উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে পোস্টটিতে কোনো
সূত্র খুঁজে পাওয়া যায়নি। এরপর গুপ্ত টেলিভিশন নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায় এটি একটি সার্কাজম পেজ। এটি থেকে নিয়মিত বিভিন্ন ব্যক্তিদের নিয়ে ভুয়া বক্তব্য প্রচার করা হয়। সুতরাং জাবের ও জুমার ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা প্রসঙ্গে সাংবাদিক জুলকারনাইন সায়েরের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদে যখন তার সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া চূড়ান্ত সমাপ্তির দিকে এগোচ্ছে, ঠিক তখনই এক বড় ধরনের হামলার মুখে পড়েছে ইরানের যোগাযোগ ব্যবস্থা। রাজধানী তেহরানের সঙ্গে মাশহাদের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেল সেতুতে মার্কিন বিমান হামলার পর দুই শহরের মধ্যে সমস্ত ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে খামেনির শেষ বিদায়ে সামিল হতে মাশহাদের উদ্দেশ্যে রওনা হওয়া লাখো শোকাকুল মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB এর বরাত দিয়ে দেশের রাষ্ট্রীয় রেলওয়ে অপারেটর জানিয়েছে, আক্কালা অঞ্চলের ওই রেল সেতুটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণে যাত্রী সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পথটি মেরামত করার জন্য প্রকৌশলীদের একাধিক দল সেখানে কাজ করছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাশহাদে গমনাগামী যাত্রীদের বিকল্প হিসেবে সড়ক পথে পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা করছে প্রশাসন। এদিকে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আয়াতুল্লাহ খামেনির দাফন প্রক্রিয়াকে বিঘ্নিত করতে এবং বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন খাতে নিতেই ইচ্ছাকৃতভাবে মার্কিন বাহিনী আক্কালার এই রেল সেতুটিতে আঘাত হেনেছে। ইতিমধ্যে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এবং CNN কর্তৃক ভূস্থানিক অবস্থান নিশ্চিত করা বেশ কিছু ভিডিওতে আক্কালা সংলগ্ন ওই রেল সেতুটির ব্যাপক ক্ষতিগ্রস্ত রূপ দেখা গেছে। তবে এই সুনির্দিষ্ট সেতুটিতে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সরাসরি কোনো দায় স্বীকার করেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় অঞ্চলে প্রায় 90টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালিয়েছে। তবে সেই বিবৃতিতে আক্কালার এই রেল সেতুর কোনো উল্লেখ ছিল না। এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে CNN যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। শেষকৃত্যের এই সংবেদনশীল মুহূর্তে এমন হামলা ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও বেশি উস্কে দিবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মঙ্গলবারের পর বুধবার রাতে ফের কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। বৃহস্পতিবার সকালের দিকে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম IRIB। IRGCর বিবৃতির বরাত দিয়ে IRIBর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বুধবার মধ্যরাতে দক্ষিণ ইরানে মার্কিন বাহিনীর হামলার জবাব দিতেই পরিচালনা করা হয়েছে এই হামলা। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রথম পর্যায় হিসাবে IRGCর নৌ এবং অ্যারোস্পেস বাহিনীর যোদ্ধারা কুয়েতের আরিফান এবং আল সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর এবং শেখ ইসা ঘাঁটিতে এক যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন পরিচালনা করেছে। ইরান জুড়ে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘন্টা পরেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আরও বলা হয়েছে, যদি শত্রুপক্ষ ফের এমন আগ্রাসন চালায় তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটিগুলোতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে। উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে গত 5 জুলাই শনিবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলা করেছিল IRGC। সেই হামলার পর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইরান ও হরমুজ প্রণালী এলাকায় ইরানের 80টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছিল সেন্টকম। মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে অল্প সময়ের মধ্যেই কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যগুলোতে পাল্টা হামলা করেছিল IRGC। এই হামলা এবং পাল্টা হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করে সেন্টকম। IRGCর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সেন্টকমের হামলার প্রতিশোধ হিসেবে কুয়েত বাহরাইনে দ্বিতীয় দফায় হামলা করা হয়েছে। ইরানের কথিত হত্যার তালিকায় নিজের নাম সবার উপরে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জুন মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইরান লঙ্ঘন করেছে। উপসাগরীয় অঞ্চলে উভয় পক্ষের নতুন করে হামলা পাল্টা হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। তুরস্কে অনুষ্ঠিত নেটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কাতারের উপহার দেওয়া বোয়িং উড়োজাহাজে তিনি যুক্তরাষ্ট্রে ফিরবেন না।
এর পরিবর্তে তিনি আগে এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত একটি পুরনো উড়োজাহাজে দেশে ফিরবেন বলে জানান। এ সময় ট্রাম্প বলেন, আগের দিন প্রকাশিত একটি তালিকায় তার নাম 1 নম্বরে রয়েছে। তিনি মন্তব্য করেন, টিকটকে 1 নম্বরে থাকতে তার বেশি ভালো লাগতো, তবে এখন নাকি হত্যার তালিকায় তার অবস্থান শীর্ষে। জুন মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে যুদ্ধবিরতির রূপরেখা নির্ধারণ করা হলেও সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। গত 24 ঘন্টায় ইরান হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং নৌযানে হামলা চালায়। পরে ইরানও উপসাগরীয় অঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, এসব ঘটনায় কোনো মার্কিন নাগরিক হতাহত হননি। ট্রাম্প অভিযোগ করেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি সন্তুষ্ট নন। তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি তিনি ইরানকে প্রায় 5 দশক ধরে মধ্যপ্রাচ্যের বুলি বা দাপট দেখানো রাষ্ট্র বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা শেষ পর্যন্ত টিকবে বলে তার মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, প্রয়োজন হলে ওয়াশিংটন ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও হামলা চালাতে পারে। তার দাবি, মার্কিন বাহিনী এক রাতেই ইরানের 28টি নৌযান ধ্বংস করেছে এবং প্রয়োজন হলে আরও নৌযান লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। ট্রাম্প আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তার ভাষ্য, ইরানের কাছে যদি পারমাণবিক বোমা থাকতো তাহলে তারা তা ব্যবহার করত। তিনি আরও দাবি করেন, কোনো কূটনৈতিক চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সক্ষম। প্রয়োজনে ইরানের বিদ্যুৎ ও পানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো যেতে পারে বলে ইঙ্গিত দেন, যদিও তিনি আশা প্রকাশ করেন এমন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না। এছাড়া ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আবারও অবরোধ আরোপের ইঙ্গিত দেন তিনি। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপে মিশরের বিতর্কিত বিদায়ের রেশ এবার পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16-র নাটকীয় হারের পর রেফারিং নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, তখন নিউ ইয়র্ক সিটির মেয়র জাহরান মামদানি প্রকাশ্যে মন্তব্য করেছেন, মিশরের সাথে ডাকাতি করা হয়েছে। তার এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। মঙ্গলবার শেষ 16-র ম্যাচে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হারের পর থেকেই মিশরে ম্যাচ পরিচালনা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিআর ব্যবহারের সমালোচনা শুরু হয়। পরে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ রেফারির সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছেও অভিযোগ জানায়। এর একদিন পর 9 জুলাই নিউ ইয়র্কে নেক্সট স্টপ বেটার বাসেস ফাস্টার সার্ভিস কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিশ্বকাপের সেই বিতর্ক টেনে আনেন মেয়র মামদানি। দ্রুত গতির বাস সেবা চালুর ফলে যাত্রীদের সময় সাশ্রয়ের সুফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, 6 মাসে আপনার 24 ঘন্টা সময় বাঁচবে। পরিবারের সঙ্গে সকালে নাস্তা করতে পারবেন, সন্তানের খেলায় উপস্থিত থাকতে পারবেন, আর বন্ধুদের সঙ্গে একমত হতে পারবেন যে মিশরকে ছিনতাই করা হয়েছে। সবকিছুর ঊর্ধ্বে এটি নিউ ইয়র্কবাসীর কাছে তাদের মূল্যবান সময় ফিরিয়ে দেবে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারকে দিন। যদি বেশি সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।